প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী গণিত, অধ্যায় 16, অনুশীলনী 13.3 পরিমিতি। আমরা এর আগে ক্লাসে এই অধ্যায়ে 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 6, 7, 8, 9 এই 4টি অঙ্ক সমাধান করার জন্য চেষ্টা করব। এখন আসো 6 নম্বর প্রশ্নটা। একটা বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল কত? তাহলে 6 নম্বর, একটা বৃত্তাকার পার্কে বেষ্টন করে এই হইল বৃত্তাকার পার্ক। এখন সেই পার্কের ব্যাস হইল 26 মিটার। তাহলে ব্যাসার্ধ হইল কত? 13 মিটার হবে। আর এটা বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল কত? তাহলে চলো আমরা অঙ্কটা করি। তাহলে আমরা লিখব, দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস 2r সমান 26 মিটার। সুতরাং ব্যাসার্ধ r সমান 26/2 মিটার সমান 13 মিটার। এরপর বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটি চৌড়া। এই চৌড়া হইল এবি। তাহলে এবির মান হলো 2 মিটার। সুতরাং রাস্তাটির ভিতরের ব্যাসার্ধ OA সমান R সমান 13 মিটার। এবং বাইরের ব্যাসার্ধ OB সমান R1 সমান 13+2 মিটার। কারণ বাইরেরটা পর্যন্ত হবে যে কি 2 মিটার বেশি, তাহলে হলো 15 মিটার। সুতরাং রাস্তাটির ভিতরের বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, ক্ষেত্রফল সমান হবে পাই r² এবং রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান পাই r1²। তাহলে প্রিয় শিক্ষার্থীরা,
বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল আমরা পেয়েছি পায়ের স্কয়ার এবং রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পেয়েছি পাই r1 স্কয়ার। তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই r স্কয়ার এবং রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হলো পাই r1 স্কয়ার। তাহলে এটা হলো পুরোটা বৃত্তাকার রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, আর এটা রাস্তা বাদে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল। তাহলে এটা যদি এটা বিয়োগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে আমাদেরকে বলছে পথটির ক্ষেত্রফল বের করতে। এখানে আমরা রাস্তা না লিখি, এখানে আমরা কি লিখব পথ। তাহলে সুতরাং পথ সহ পথটির ক্ষেত্রফল হবে পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল থেকে শুধু বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বাদ দেব। তাহলে দুইটা থেকে যদি আমরা পাই কমন নিই তাহলে হবে r1 স্কয়ার মাইনাস r স্কয়ার। এখন r1 স্কয়ার r1 এর মান আমরা পেয়েছি পাই মান 3.1416, r1 এর মান 15 স্কয়ার মাইনাস r এর মান 13 স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা পাবো 3.1416 গুণ 15 বর্গ 225 15 বর্গ 225 15 বর্গ হলো 225, তার থেকে আমরা 169 বিয়োগ করব, তখন হবে 56। 225 13 গুণ 13 গুণ করলে 169, তাহলে 6 আর 11 থেকে গেলে 5। তাহলে আমরা এখানে পেলাম 56 বর্গ মিটার। এখন তার সাথে আমরা 3.1416 এর সাথে 56 গুণ করব, সমান পাবো 175.9296 বর্গ মিটার। এখন যদি আমরা দশমিকের পর 3 গুণ নিই 2 গুণ নিই তাহলে আমরা লিখব 175.93 বর্গ মিটার। সুতরাং পথটির ক্ষেত্রফল, যেখানে আমরা রাস্তা লিখছিলাম সেখানে পথ হবে, পথটির ক্ষেত্রফল 175.93 বর্গ মিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এরপর হলো 7, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। এখন 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে চলো আমরা এই সমস্যাটি সমাধান করি। 7 নাম্বার,
দেওয়া আছে গাড়িটি সামনের চাকার ব্যাস 2r1 সমান 28 সেন্টিমিটার। সুতরাং সামনে গাড়িটির সামনের চাকার ব্যাসার্ধ r1 সমান 28/2 সেন্টিমিটার সমান 14 সেন্টিমিটার। এরপর এখানে আমরা যেহেতু গাড়িটির কতবার ঘুরবে তাহলে আমরা এটা পরিধি নির্ণয় করব। সুতরাং গাড়িটির সামনের চাকার পরিধি সমান 2πr সমান 2r এর মান হলো 28 আর পাইয়ের মান 3.1416 সেন্টিমিটার। তারপর গাড়ি এখানে সমান দিয়ে আমরা গুণ করে লিখব। আর গাড়িটির পিছনের চাকার ব্যাস 2r2 is equal to 35 সেন্টিমিটার। পিছনের চাকার হলো 35 সেন্টিমিটার। সুতরাং গাড়িটির পিছনের চাকার পরিধি সমান 2πr সমান 2π, এখানে r1 হবে আর এটা হলো 2πr2। এখন 2r2 এর মান হলো 35, পাই এর মান 3.1416 এত সেন্টিমিটার। তাহলে এখন আমরা গুণ করে দেখব। আঠাশ গুণ 3.1416 28 গুণ 3.1416 সমান 87.9648 সেন্টিমিটার। আর 35 গুণ 3.1416 সমান 109.956 সেন্টিমিটার। এখন আমরা দুইটা চাকার পরিধি বের করেছি। চাকার পরিধি মানে এটা চারিদিকের ব্যাস। এখন আমাকে কতদূর অতিক্রম করতে হবে সেটা হলো 88 মিটার। তাহলে লিখতে হবে 88 মিটার সমান, এটা যেহেতু সেন্টিমিটারে আছে আমাকে এটাকে সেন্টিমিটারে নিতে হবে। 88 গুণ 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 100 দ্বারা আমরা গুণ করব সমান 8800 সেন্টিমিটার। তাহলে আমাকে গাড়িটি অতিক্রম করতে হবে কি 8800 সেন্টিমিটার। তাহলে এখানে লিখব 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করতে সামনের চাকা ঘুরবে
যেহেতু আমরা পরিধি মানে একবার ঘোরা, তাহলে এই এক পরিধি অতিক্রম করা মানে একবার ঘোরা, তাহলে আমি যদি পরিধি দ্বারা এই পুরা দূরত্বকে যদি ভাগ করি তাহলে কতবার ঘুরবে সেটা বাইর হবে। তাহলে 8800-কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি 87.9648 দ্বারা ভাগ করি, তাহলে 100 কাছাকাছি আসবে, 100.something হবে। তাহলে আমরা যেহেতু বারটা ভগ্নাংশ লেখা যায় না, তাহলে আমরা ডাইরেক্ট পূর্ণ সংখ্যক বার লিখবো, অর্থাৎ 100। তাহলে 880, অর্থাৎ এখানে যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি, যেমন 8800-কে যদি আমরা 87.9648 দ্বারা ভাগ করি, তাহলে 100.004 হবে। তাহলে আমরা 0.04 না লিখে 100 লিখব, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যক বার লিখব। তাহলে এত সেন্টিমিটার পথ অতিক্রম করতে সামনের চাকা ঘুরবে 100 বার এবং পিছনের চাকা ঘুরবে এখানে 8800-কে আমরা 109.956 দ্বারা ভাগ করব। তাহলে 8800-কে 109.956 দ্বারা যদি ভাগ করি তাহলে 80.03 হয়। তাহলে আমরা ডাইরেক্ট 80 বার লিখব, অর্থাৎ পূর্ণ সংখ্যক বার লিখব। তাহলে সুতরাং কে কোন চাকা বেশি ঘুরবে? প্রথম সামনের চাকা ঘুরবে 100 বার আর পিছনের চাকা ঘুরবে 80 বার। এখন আমাদেরকে প্রশ্ন বলেছে যে যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। সুতরাং সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 100 মাইনাস 80 বা 20 পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তাহলে অ্যান্সার হলো 20 বার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারণ এখানে কতবার ঘুরবে এটা অতিক্রম করা মানে তার পরিধি অতিক্রম করা, কারণ একটা চাকার পরিধি যেটা বের হবে সেটাই হলো তার চারিদিকের ব্যাস। তাহলে এক পরিধি অতিক্রম করা মানে একবার ঘোরা। তাহলে আমরা মোট দূরত্বকে যদি প্রত্যেক চাকার পরিধি দ্বারা যদি ভাগ করি, তাহলে ওই চাকা কতবার ঘুরলো, সামনের চাকার পরিধি দ্বারা যদি আমরা মোট দূরত্বকে ভাগ করি, তাহলে সামনের চাকা কতবার ঘুরলো সেটা বের হবে। আবার পিছনের চাকার পরিধি দ্বারা যদি মোট দূরত্বকে ভাগ করি, তাহলে পিছনের চাকা কতবার ঘুরলো সেটা বের হবে। তাহলে কে বেশি ঘুরলো? সামনের চাকা। কতবার বেশি ঘুরলো? 100 থেকে 80 যদি বিয়োগ করি তাহলে যত হয়, অর্থাৎ 20 বার বেশি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো 8 নাম্বার, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 8 নম্বরে আসি আমরা। একটি বৃত্তের পরিধি, মনে করো এটা বৃত্ত, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 220 মিটার,
ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি যদি এখানে একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মনে করো একটা এবি, তারপর বিসি, তারপর সিডি, তারপরে এডি। আর এখানে যদি আমি একটা কর্ণ আঁকি, নিশ্চয় সেটা কেন্দ্র দিয়ে যাবে। তাহলে আমাদেরকে লিখতে হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি বর্গক্ষেত্রটি অন্তর্লিখিত হয়েছে। অন্তর্লিখিত মানে আঁকা হয়েছে। বৃত্তটির পরিধি, বৃত্তটির পরিধি 2 পাই আর সমান 220 মিটার। সুতরাং বৃত্তটির ব্যাস, ব্যাস মানে 2 আর, তাহলে এটা 2 আর রেখে পাই দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে 220 কে পাই দ্বারা ভাগ করব। পাই এর মান হলো 3.1416, 220 মিটার। এখন 220 কে যদি আমরা 3.1416 দ্বারা ভাগ করি, দ্বারা ভাগ করি, তাহলে 70.028, 70.028 মিটার হবে। তাহলে এই ব্যাসটা, এটা একটা বৃত্তের ব্যাস এসি, আবার এই অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ এসি। তাহলে সুতরাং বৃত্তটির ব্যাস এসি সমান 70.028 মিটার। তাহলে এখন যেহেতু এটা একটা বর্গক্ষেত্র অঙ্কিত হয়েছে, তাহলে এটা প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ হবে। তাহলে এই যে এ বি সি মিলে একটা যে ত্রিভুজ উৎপন্ন হইল, এই ত্রিভুজের একটা কোণ সমকোণ বিদায়, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এ, এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে কি হবে? এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার সমান এ সি স্কয়ার। বা যেহেতু বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান, তাহলে আমরা এ বি স্কয়ার যোগ বি সির জায়গায় আমরা এ বি স্কয়ার লিখব সমান এ সি স্কয়ার। পাশে লিখবে যেহেতু এ বি সমান বি সি, তাহলে এ বি স্কয়ার যদি যোগ করি 2ab স্কয়ার ইজ ইকুয়াল টু ac স্কয়ার। আমরা যদি উভয় পক্ষকে ভাগ করি, মানে বর্গমূল করি, তাহলে √2ab সমান ac, পাশে লিখবা বর্গমূল করে। তাহলে বা ab সমান আমরা পাবো ac বাই √2। এখন ab সমান ac বাই √2। এখন আমরা ac এর জায়গায় মান বসাবো। ac এর মান পেয়েছিলাম 70.028, এটাকে √2 দ্বারা গুণ করব, একদম মিটার হবে। তাহলে এখন 70.028 0.028
.028 ভাগ √2 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাই 49.517 এত মিটার। সুতরাং বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হলো এবি মানে বাহুর দৈর্ঘ্য 49.517 মিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অঙ্কটা করি। সেটা হলো একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে এটা হলো 9 নাম্বার সর্বশেষ অঙ্ক। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান r একক এবং সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান a একক। সুতরাং বৃত্তটির পরিধি সমান 2πr একক এবং ক্ষেত্রফল সমান πr² বর্গ একক। কারণ আমরা বৃত্তের পরিধি সূত্র জানি 2πr একক এবং ক্ষেত্রফল হলো πr² বর্গ একক। সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান 3a একক এবং ক্ষেত্রফল সমান √3/4 a² বর্গ একক। তাহলে আমরা এই দুইটা জিনিসের পরিধি এবং পরিসীমা এবং ক্ষেত্রফল বের করব। এখন এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে প্রশ্ন মতে এখন এদের পরিসীমার সমান বলছে যে এদের সমবাহু ত্রিভুজের পরিসীমা বৃত্তের পরিধির সমান। তাহলে বৃত্ত সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা কত পেয়েছিলাম 3a আর বৃত্তের পরিধি হলো 2πr বা a সমান আমরা পাবো 2πr/3। সুতরাং এখানে এই সমবাহু ত্রিভুজের যেখানে ক্ষেত্রফলে a আছে এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 এর জায়গায় 2πr/3 হোল² বর্গ একক। তাহলে সমান আমরা পাবো √3/4
2 এর বর্গ 4, পাই এর বর্গ পাই স্কয়ার, আর এর বর্গ আর স্কয়ার, 3 এর বর্গ 9 বর্গ একক। তাহলে 4 কাটা গেল। √3 দ্বারা যদি 9 কে আমরা কাটি, 9 এর পরিবর্তে 3 × 3 লেখা যায়। এখন √3 তে যদি কাটতে হয় তাহলে একটা 3 এর পরিবর্তে দুইটা √3 গুণ 3 লিখব। তাহলে উপরের √3 আর নিচের √3 যদি কেটে দিই, এখানে 3, তাহলে হয়ে যায় 3√3। অর্থাৎ √3 দ্বারা যদি 9 কে আমরা কাটি 3√3 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার দেখাচ্ছি, 9 কে যদি √3 দ্বারা ভাগ করি তাহলে 9 এর পরিবর্তে দুইটা 3 লেখা যায় আর নিচে হলো √3। এখন এই √3টাকে কাটার জন্য একটা 3 এর পরিবর্তে দুইটা √3 লিখব, কারণ একটা 3 সমান দুইটা √3 হয়। আর এখানে 3টা থেকে যাবে, তাহলে এই √3 কাটা, তাহলে 3 এবং √3 গুণ করলে 3√3। আর এখানে 4 কাটা গেল, উপরে এখানে হলো পাই স্কয়ার আর স্কয়ার বর্গ। তাহলে আমরা এই দুইটার অনুপাত বের করব। তাহলে প্রথমে আমাদেরকে বলছে বৃত্ত, তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান, বৃত্তের ক্ষেত্রফল আমরা পাই আর স্কয়ার পেয়েছি, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন পাইলাম পাই স্কয়ার আর স্কয়ার 3√3। তাহলে এখন এই দুইটাকে যদি আমরা পাই দ্বারা ভাগ করি তাহলে এই পাই চলে যায়, এখান থেকে একটা পাই চলে যায়। আর স্কয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, এই আর স্কয়ার চলে যায়, এখানে আর স্কয়ার চলে যায়, তাহলে এখানে পুরোটা চলে গেল, এখানে থাকলো 1 অনুপাত, এখানে পাই একটা আছে আর এখানে হলো 3√3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে এই অনুপাতটাকে কিভাবে ছোট করলাম, উভয় পক্ষে দেখতেছি যে আমরা পাই কমন পাচ্ছি, তাহলে পাই দ্বারা ভাগ করলে পাই চলে যায়, এখানে পাই একটা থাকে, আর স্কয়ার কমন পাচ্ছি, আর স্কয়ার দ্বারা ভাগ করলে আর স্কয়ার চলে যায়, তাহলে আর থাকে 1 আর এখানে। এখন এই যে ভগ্নাংশ আছে এটাকে যদি পূর্ণ করতে হয় তাহলে নিচের এই রাশিটা দ্বারা উভয়টাকে গুণ করতে হবে। তাহলে 1 কে যদি 3√3 দ্বারা গুণ করি 3√3 এটাকে যদি 3√3 দ্বারা গুণ করি তাহলে 3√3 উপরে লিখতে হবে, 3√3 কাটা যায়, আপনাকে 5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই দুইটি জিনিসের ক্ষেত্রফল তোমরা ক্ষেত্রফলের অনুপাত বুঝতে পেরেছ। তাহলে সুতরাং নির্ণয় অনুপাত 3√3:5। তাহলে আজকে আমরা যে অঙ্কগুলো করেছি তোমরা বাসায় এগুলা ভালোভাবে চর্চা করবে এবং অনুশীলন করবে। আশা করি আজকের এই অঙ্কগুলোর সমাধানে তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করেছি।